জয়ের পথে সঙ্গে সুজয়। Small steps every day create extraordinary lives. Small steps every day create extraordinary life. Stay focused, stay ethical, stay unstoppable. Stay focused, stay ethical, stay unstoppable. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথে সঙ্গে সুজয় আজকে 489তম 489th এপিসোড, 489তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে আমার অতিথি, আমার বিশেষ বন্ধু, সোশ্যাল ওয়ার্কার এন্ড অ্যাক্টিভিস্ট শ্রী সৌম্য শঙ্কর ঘোষ। নমস্কার সৌম্য, থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। ধন্যবাদ দেব আমার সকল দর্শককে যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথের সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সাত কারণে the first rule, define your destination. If your goal is unclear, your effort will be totally wasted. The second rule of success, discipline beats motivation. Motivation motivates, but it fades. Habits build empires. The third rule of success, build powerful skills with wills and your future will become impactful. The fourth rule of success, think big, act daily, take small steps at a time. Only one step at a time and the view is beautiful at the top. The fifth rule of success, failure is feedback. Take every failure, every setback as a lesson. Learn fast, rise faster. The sixth rule of success, never work alone. Never work alone. Success grows with your team. It builds with people around you. And finally, the seventh and the last rule of success, protect your health and your values, because success without integrity and well-being is not success. Wholesome success তাই জন্য প্রথম success হচ্ছে health wise happy, then wealth wise happy, emotionally happy and spiritually. So take care of absolute care of your health. It's very, very important. চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয়, কারণ তার সফল অতীতের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি শ্রী সৌম্য শঙ্কর ঘোষ। ইজ আ সোশ্যাল ওয়ার্কার এন্ড অ্যাক্টিভিস্ট, ইজ এ কনভেনর অফ গ্লোবাল পিস ফর ওয়েস্ট বেঙ্গল, জেনারেল সেক্রেটারি অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন ফর ওয়েস্ট বেঙ্গল or NHRO, coordinator in chief for Gandhi Global Family for Eastern Zone of India, board member of Free Nation Public Movement from Ukraine. He is the first Bengali to receive the prestigious Mahatma Gandhi Rashtriya Seva Puraskar as a social worker and activist from government of Jammu and Kashmir. সৌম্য, অল্প করে বললাম, শুরু করে একটু অন্য রকমের প্রশ্ন উত্তর দিয়ে। একটু ছোটবেলার কথা যদি বলো। আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? একদম, আই এম বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা। আমি ছোটবেলা আমার কেটেছে সেন্ট্রাল কলকাতা বা উত্তর কলকাতা বলতে পারেন। আমার জন্ম হয়েছে পার্সি বাগান, রাজাবাজার সায়েন্স কলেজে, উত্তর কলকাতা। একদম, রাজাবাজার সায়েন্স কলেজ আর জগদীশ বসুর বাড়ির মাঝখান দিয়ে একটি রাস্তা যায়, পার্সি বাগান লেন। খুব ছোট রাস্তা কিন্তু খুব ঐতিহাসিক জায়গা, কারণ আমাদের মুখেই স্যার জেসি বোসের বাড়ি ঢোকার সময়। আচ্ছা। এন্ড ঢুকেই আমাদের দুটো বাড়ি কি তিনটে বাড়ি পরে আমাদের বাড়ি। আমাদের বাড়ির ঠিক পেছন দিকে লাগোয়া মাঠ হচ্ছে অনুশীলন সমিতি, যেখানে সময় বিপ্লবীরা ট্রেনিং নিতেন, যেটা ভবিষ্যতে বঙ্গীয় ব্যায়াম সমিতি হয়। আর ওই জায়গাটি বিপ্লবী পুলিন বিহারী দাসকে দান করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস মেয়র থাকাকালীন। ওকে। এন্ড ঠিক ওই পার্টটাই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও বাবা, এটা তোমার সেই সারাউন্ডেড বাই দিল্লিতে যেরকম কনসাল জেনারেলদের মধ্যে যেরকম বঙ্গভবন, চাণক্যপুরী দেখলাম, এটা সেরকম প্রায় একদম। এবার বলি, স্কুলিং কোথায়? স্কুলিং হচ্ছে ইলায়াস মেয়র ফ্রি স্কুল ইন তালমুড টোরা। ইটস আ জুইস স্কুল এন্ড কনভেন্ট। এটা হচ্ছে আপনার বউবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, ঠিক ওইখানটা। কলেজ মৌলানা আজাদ। কি নিয়ে? ফিজিওলজি নিয়ে পড়েছে। এবার মনে করছি যে তোমাকে তো এখন সোশ্যাল ওয়ার্কার না অ্যাক্টিভিস্ট হিসেবে লোকে চেনে। সোশ্যাল ওয়ার্কার অ্যাক্টিভিস্ট তো অনেক রকমের ডেফিনেশন দেওয়া যায়। এই সোশ্যাল ওয়ার্কার অ্যাক্টিভিস্ট হওয়ার জন্য বেসিক যে তোমার ডিসিপ্লিন অফ স্কুল এন্ড কলেজ কতটা হেল্প করেছে? কেন জিজ্ঞেস করছি আমি তারপরে বলছি। স্কুল কলেজ অবশ্যই একটা তো বেসিক এটিকেটস অবশ্যই রিকোয়ার্ড, প্রচন্ড ভাবে রিকোয়ার্ড। দেখুন, আমাদের যেরকম পুঁথিগত বিদ্যা দরকার, তেমনি সোশ্যাল এডুকেশনও দরকার। সোশ্যাল এডুকেশন অবশ্যই বাড়ির সঙ্গে সঙ্গে স্কুলের মাস্টার মশাইরা খুব ভালো করে শেখাতে পারেন, কারণ ছোটবেলার বেশিরভাগ সময়টা স্কুলে কাটে একটা বাচ্চার।
তো ওটা তো ফাউন্ডেশন স্টোন। ওটা আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষিত লোকও ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ছে। রাইট। তো খালি লিটারেট হলে চলবে না, এথিক্স এন্ড ভ্যালুস, এডুকেটেড হতে হবে, সোশ্যালি এডুকেটেড হতে হবে, ভ্যালুস থাকতে হবে, খুব প্রয়োজন আজকের দিনে, আজকের আগামী প্রজন্মের জন্য স্পেশালি। এবার জিজ্ঞেস করি যে তোমার, আমি কেন তোমাকে প্রশ্নটা জিজ্ঞেস করলাম, তোমার বলেছি আই কিপ অন রিপিটিং, তার কারণ আই কিপ অন সেইং যে ইফ আই কিপ হ্যামারিং অন দ্য সেম টিউন, একটা ডেন্ট হবে। আমি তো তুমি জানো যে টেকনো ইন্ডিয়া গ্রুপের সাথে অনেকদিন ভাবে জড়িত, এবং অনেক ছেলেরা, মানে আজকাল তো সবারই এক ছেলে এক মেয়ে এরকম, তো ছেলেরা প্যাশন পারসিউ করতে চায়। তো এবং আমি যেহেতু নানান ভার্টিক্যালে কাজ করি, আমি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি করে, টেকনো ছাড়াও আমি মোটিভেশনাল টকিং, গান করি, সিরিয়াল করি, সিনেমা করেছি। স্যার এইটা করতে চাই, ওটা করতে চাই, কেউ হয়তো ভালো গান করে, কেউ হয়তো ভালো তবলা বাজায়, কেউ হয়তো অভিনয় করতে চায়। সো আই সেড যে বেসিক এডু, দেখো আমি একটা শো করি, এত বছর ধরে করছি, ইট উইল কমপ্লিট 10 ইয়ার্স ইন জুন, যে 500 এপিসোডের পথে চলেছে। তো তুমি দেখবে যে আমি দেখেছি সবাই বলে বেসিক এডুকেশন, সো দ্যাট আই গিভ মাই স্টুডেন্টস আ মেসেজ দ্যাট বেসিক এডুকেশন দরকার। এবার বলো তুমি, মানে সোশ্যাল ওয়ার্কার তো আর কেউ মানে কেরিয়ার হিসেবে ভেবে পড়াশোনা করে না, অবশ্যই। হাউ ডু ইউ কাম টু ডু দ্য সোশ্যাল ওয়ার্ক? এটার অনেকটা কৃতিত্ব দুজনের। এক তো আমার ঠাকুরদা ডক্টর বিজয় কেতু বসু, উনি আমাকে যখন আমার 6-7 বছর বয়স, সেই সময় থেকে উনি খুব ভালো সোশ্যাল ওয়ার্ক করতেন, সাইকিয়াট্রিস্ট ছিলেন, সাইকোঅ্যানালিস্ট ছিলেন, স্টুডেন্ট কাউন্সেলিং, টিচার কাউন্সেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন। তো সেই সময় উনি নানান রকম ক্যাম্পস করতেন। সেই সময় আপনি জানবেন সোমালিয়ান চিলড্রেনদের জন্য এখানে ফান্ড রেজ করা হতো। তো সেই সময় আমি ফার্স্ট, আমার যখন 7 বছর বয়স, আমি পুরো পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি ফান্ড রেজ করি। আচ্ছা, এন্ড আই রিসিভ আ সার্টিফিকেট ফ্রম ইউনিসেফ। ওকে। সো সেইটা আমার হাতে খড়ি বলতে পারেন। তারপর আস্তে আস্তে এগিয়েছি। আরেক জায়গা থেকে অবশ্যই আমার মানে জীবনের আরেকটি ভিত তৈরি করে দিয়ে গেছেন উনি, আমার গুরু, রাদার অস্ত্র গুরু বলা উচিত। আমি তরোয়াল খেলা, লাঠি খেলা ওনার কাছে শিখেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো ওনার নাম হচ্ছে ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। আচ্ছা, উনি হচ্ছেন বিপ্লবী পুলিন বিহারী দাসের ছেলে। ও আচ্ছা, এক্সেলেন্ট। এন্ড ওই অনুশীলন সমিতির মাঠেই শিখেছি। ওকে ওকে। এন্ড সেই সময় আমার খুব সৌভাগ্য হয়েছে, প্রচুর বিপ্লবীরা আসতেন সেই সময়, যাতায়াত করতেন, বেঁচে ছিলেন। এন্ড ওনার জন্মদিন হচ্ছেন 30শে জানুয়ারি। তো সেই 30শে জানুয়ারি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য পুরো পৃথিবীতে, হ্যাঁ, তখন স্প্রেড করে গেছিল অ্যাক্রস দ্য গ্লোব, অনেকে সেটেল হয়ে গেছিল অনেক অন্যান্য দেশে। তারাও সেই সময় একত্রিত হতেন অনুশীলন সমিতির মাঠে পুলিন বিহারী দাসকে শ্রদ্ধার্ঘ দেওয়ার জন্য। এটা নামগুলো শুনলেই কিন্তু একটা গায়ে কাটা দেওয়ার মতো। কিন্তু এবার তোমায় বলছি, মানে একটা ফ্র্যাঙ্ক হচ্ছে, এটা তো একদম খোলামেলা, এটা তো সেরকম একটা জার্নি অফ দ্য লাইফ আর কি। যে এবার তখন গ্রাজুয়েশন করলে, তখন তো একটা আজকাল তো আর ছেলে মেয়ের কোনো ডিফারেন্স নেই, সবারই একটা এ থাকে যে একটা অর্থ উপার্জনের। তো সেই চাপটা ছিল না? তুমি মানে সোশ্যাল ওয়ার্ক করে কি অর্থ উপার্জন করা যায়? সেই সময় আমি চাকরি করেছি। আচ্ছা, কয়েক বছর আমি সিটি গ্রুপে ছিলাম। আচ্ছা, বম্বেতে। এন্ড ওখানে বেশ কয়েক বছর চাকরি করেছি। চাকরির সাথে সাথে সেই সময় মানে কিছু বছরের জন্য আমি মডেলিংও করেছি। আমি এখানে এই প্রশ্নটাই আসছিলাম যে তোমাকে এত হ্যান্ডসাম দেখতে, তোমার প্রথম দিনই যেখানে দেখেছিলাম একটা ইভেন্টে, আমার মনে হচ্ছিল তুমি হয়তো আমরা যে ইভেন্টেই যাই, অনেক সিনেমা সিরিয়ালে আসে, যে তুমি হয়তো কোথাও অভিনয় করো, কারণ আমরা তো সব সিরিয়াল দেখে উঠতে পারি না, কিংবা নিজে করেছি বলে সেই সিরিয়ালটা দেখলাম, তাছাড়া একদমই সময় না যে তুমি হয়তো তো অভিনয় করলে না কেন? মানে অভিনয় কিছু বছর করেছি, একদম করিনি তা নয়, বাট সেটা থিয়েটার। কিন্তু মানে অভিনয় সেরকম করে তোমাকে অ্যাট্রাক্ট করে? সেরকম ভাবে করেনি। এন্ড আমি হিন্দি থিয়েটার করেছি। হিন্দি থিয়েটার নয়, বম্বেতেই করেছি, হাবিব তানভীর গ্রুপে ছিল। হাবিব তানভীর গ্রুপ করা, ইনফ্যাক্ট তোমার যে বেসিক অ্যাপিয়ারেন্সটা কিন্তু নর্থ ইন্ডিয়ানের মতো, মানে একদম, যদিও তুমি একদম পিওর বাঙালি, কিন্তু এটা সেই জন্য আমার একটা ঠিকই করে রেখেছিলাম যে এটা বিয়েতেই যে তুমি অভিনয় করে। আর তারপর সিটি গ্রুপে করতে করতে হাউ ডিড ইউ শিফট টু হোল টাইম সোশ্যাল ওয়ার্ক? সিটি গ্রুপে করতে করতে প্রথমত আমি মডেলিং আর যেরকম বললাম যে থিয়েটারের সঙ্গে যুক্ত হই, কিছু অ্যাডও করি, অ্যাডভার্টাইজমেন্টও করি। তো মানে একটা হয় না মনের শান্তি। তো যেহেতু আমি ছোট থেকে আমার ঠাকুরদার সঙ্গে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলাম, তো কোথাও না কোথাও সেটা মনে একটা করতো যে ঠিক আছে সব করছি, কিন্তু সোসাইটির জন্য, সমাজের জন্য কি করছি, দেশের জন্য কি করছি। তো সেই জায়গা থেকেই আমি আবার ফিরে এলাম সোশ্যাল ওয়ার্কের কাজে। এন্ড প্রথম আমি যুক্ত হই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সাথে, তাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন।
তো ডক্টর নেম সিং প্রেমী আমাদের ন্যাশনাল চেয়ারপারসন অ্যান্ড ইন্টারন্যাশনাল হেডও, ইন্ডিয়া হেড অ্যান্ড ইন্টারন্যাশনাল হেড। বম্বে থেকেই শুরু করলে? না, ওটা আমি এখানে আসার পর এক ভদ্রলোক আমাকে অফার করেন, তো তারপর আমি ওনার সঙ্গে দেখা করার জন্য দিল্লি যাই ডক্টর প্রেমীর সাথে। ওখানে যেতে ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, উনি বললেন, আমাকে কিছু দায়িত্ব দিলেন, তারপর আমি সেই দায়িত্ব গ্রহণ করি, ওইখানে এসে কাজ শুরু করি। না, আমার দেখো আবার একই প্রশ্ন ফিরে যাচ্ছি, মানে হাউ ডু ইউ মেক আ লিভিং আর কি, মানে এটা কিন্তু একটা প্রশ্ন, তার কারণ না হলে মনে হবে ওই সেই দিওয়ারের ওই যে অমিতাভ বচ্চন গ্যারেজ দেখা তো আসলে I have a small business. সেটা মানে দ্যাটস আই ওয়ান্টেড টু মেক ক্লিয়ার টু মাই I have a সোশ্যাল small কাজ, business. অবশ্যই নিজের সোশ্যাল কাজ করে তার থেকে কোনো টাকা তুলে অসম্ভব, মানে তাহলে সোশ্যাল ওয়ার্কার হয়, সেটা উচিত না, সেটা উচিত না সেটা। এন্ড আমার নিজের জীবিকার জন্য I have a small business. আচ্ছা, সেটা আমি রান করি, আচ্ছা, এন্ড তার সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক করি, মানে সেটা আই ওয়ান্টেড টু, ইভেন আমি সেখান থেকে কিছুটা ফান্ড যেটা জেনারেট হয় সেটাও সোশ্যাল ওয়ার্কে, মানে ইনস্টেড অফ লিভিং অ্যালোন কিছুটা। কারণ দেখুন, নিজের পায়ের তলার মাটি শক্ত না হলে আমি অন্যকে দাঁড় করাতে আমি এই কথাটা সবসময় বলি, নিজেকে ভালোবাসা, অনেকে বলে যে সুজয় দা, সুজয় কাকু, সুজয় যেটা, আর নিজেকে খুব ভালোবাসে। আমি বলি আমি না নিজেকে না ভালোবাসি, অন্য কি করে ভালোবাসি? ইফ আই ডোন্ট টেক কেয়ার অফ মাইসেলফ, হাউ ক্যান আই? সো আই টোটালি ইজ ইন সিঙ্ক উইথ ইয়োর, যে নিজে যদি আমি মানে সেটেলড না থাকি, আর আমি চাকরি ছেড়ে যদি ব্যবসা না করতাম এটা করতে পারতাম না, কারণ চাকরিতে একটা সময় আমাকে ডেডিকেট করতে, ডিভোট করতেই হতো একদম, মানে ফুল টাইম চাকরি করে অন্য কিছু ছিলাম, মানে সেইটা যে কি পেন সেটা আমি জানি, তার কারণ আই ট্রাই টু ব্যালেন্স অল দ্য স্টাফ দ্যাট আই। সেই জন্যই আমি ব্যবসা শুরু করতে হলো। এই সোশ্যাল ওয়ার্ক কোন সাল থেকে শুরু করলে তুমি? আমি বিগত প্রায় 15 বছর হয়ে গেছে। 15 বছর ধরে। কিন্তু আমি দেখেছি সেটা তোমার, মানে আমি পজিটিভ করে বুঝি, তোমার এই যে সোশ্যাল ওয়ার্ক করা, কিন্তু আমি জেনেছি তোমার সাথে আলাপ হওয়ার পর অতি সম্প্রতি 1-1.5 বছর হলো একটা রিজন থেকে, তুমি এই সোশ্যাল ওয়ার্ক করাতে কিন্তু কোনো ডিজিটালি মার্কেট করোনি কিংবা কোথাও মার্কেট করোনি, তুমি এত সোশ্যাল ওয়ার্ক করো, সেটা কিন্তু কোনো, আমি ঠিক লোক দেখিয়ে করাটা পছন্দ করি, মানে এখনো প্রচুর কাজ করি যেগুলো আমি পোস্টও করি। হ্যাঁ, মানে আমি সেই বলছি, লোকে তো মানে অনেকেই আর কি, যে একটা কাজ করলেই আমরা এই করেছি ওই করেছি, দেখুন মানে এটা এখন তো এটা খুব অন্যায় বলতে পারবো না লোকে। আমি অনেককে জিজ্ঞেস করেছি, বলছে দেখুন আমি, তাদের এক্সপ্লানেশন হচ্ছে যে আমি করে যদি আমি প্রজেক্ট করি তাহলে হয়তো আরেকটা লোকও মনে হবে যে এটা করলে প্রজেক্ট করতে হবে, তার জন্যও যদি করে, নিজের প্রজেকশনের জন্য সোশ্যাল ওয়ার্ক তো হলো, মানে সেটার জন্য করে। বাট আই হ্যাভ সিন ইউ আই হ্যাভ নট মাচ সিন ইউ প্রমোটিং এনি অফ ইউর সোশ্যাল ওয়ার্ক। আমি এটা দুটো ব্যাপার আছে, একটা তো যেটা আপনি এক্ষুনি বললেন যে এটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে দরকার, কারণ প্রচুর ডোনার্স আছে যারা ডোনেট করে, তারা জানতে চায় তাদের ডোনেশনটা গেল কোথায়। সেটার জন্য কিছু কিছু অবশ্যই যে কোনো ডোনেশন দেওয়া হয় সেটা আমি তুলে ধরি, আর বেশিরভাগ যেখানে আমি নিজের আমার অর্থ ইনভলভ আছে সেটা আমি দেখাই না। কেন বলছি, যে ডোনেশন দিল একটা এনজিও কে, সে হয়তো চায় যে লোকে জানুক যে সোনের ডোনেশন করেছে, তাহলে তার পরের বার তার দেওয়ার সেটা সমাজকে ইন্সপায়ারও করে, অনেককে ইন্সপায়ারও করে যে আমিও করতে পারি, এইটুকু কিন্তু আমিও করতে পারি। অ্যাকচুয়ালি মানে সোশ্যাল ওয়ার্ক সবারই করা উচিত, যারা এলিজিবল, ডিপেন্ডস অন ইওর সাইকোলজি ওর মাইন্ডসেট, তুমি করবে কি। আমার ঠাকুরদা অ্যাকচুয়ালি বলতেন যে ডান হাত দিয়ে দান করলে বাঁ হাত যেন জানো বা বলছে যে ওই যে ফরগেটিং দ্য ফ্রেজ, যে যদি তুমি মানে সাইলেন্টলি দান করো সেটা দান, আর যদি তুমি প্রপোজ করে দাও দ্যাটস দ্য প্রমোশন। অ্যাকচুয়ালি তো সেইটা আমি মেনে আমি অতটা পোস্ট করি। এবার বলি যে তোমার, আমরা সেকেন্ড হাফে আসবো তোমার আরো এই সম্বন্ধে কথা জানতে, অন্যান্য পার্সোনাল কথা। এবার বলি যে তুমি তো অনেকটা পথ এসছো, অনেকটা পথ যাওয়া বাকি। আমরা প্রার্থনা করি তুমি যে সুস্থ থাকো, তোমার প্রফেশনাল পার্সোনাল লাইফ সব ভালো হোক। কিন্তু এই যে জার্নি 15 বছর সোশ্যাল, তার কাছে সিটি ব্যাংকের মতো ব্যাংকে কাজ করেছো তুমি, হাবিব তানভীরের সাথে কাজ করেছো, আমি পরে তোমার ফ্যামিলির কথা বলছি, such a distinguished family, এই জার্নিতে কোনো, আমি বলি মোমেন্টস মেক আ লাইফ, আমি বলি না, আমি বিশ্বাস করি যে মুহূর্তই জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেছে সেই মুহূর্ত ওই মুকেশ আম্বানি ওই 27 তলা অ্যান্টিলা বিল্ডিং থেকেও ফেরত পাবে না। এনি মোমেন্ট অর মোমেন্টস উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইয়ার লাইফ, যাই আরো যত ভালো কিছু আছে, কোনো মুহূর্ত যে তুমি সেটা চেরিশ ফর। এবং এটা কেন বলছি, দেখো 8 ঘন্টার ইন্টারভিউ না কেউ আজকাল শুনতে চায় না। তুমি দেখবে পডকাস্ট লোকে একটা শর্টস দিয়ে দেয়, তারপর বলে রিফার ব্যাক, কাউ যদি ইচ্ছে হয় তাহলে দেখতে পারে। এইগুলো আমরা শর্টস করে মানে করছি যাতে এই প্রোগ্রামটাকে প্রমোট করা যায়। এবার তোমার একটা প্রশ্ন, যে এনি মোমেন্ট উইচ ইউ লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ। আমি সেরকম বেশ কিছু মুহূর্ত আছে
যেমন আমি যখন বেলপাহাড়িতে গিয়ে কাজ করি বা সুন্দরবনের একদম কোর এরিয়া, প্রত্যন্ত জায়গা, একদম প্রত্যন্ত গ্রাম বলতে পারেন, যেখানে হয়তো বেশিরভাগ অর্গানাইজেশন যাই না, মোস্ট অফ দ্য অর্গানাইজেশন বাইরে থেকে করে চলে আসে আউটস্কার্টস থেকে। আমরা একদম কোর এরিয়া গুলোকে টার্গেট করি, যেখানে একদম ট্রাইবালস থাকে বা ব্যাকওয়ার্ড ক্লাস থাকে। তো তারা হয়তো আমাদের ভাষাও বোঝে না ঠিক করে, কিন্তু সেখানে গিয়ে কাজ করার যে আনন্দ, যে স্যাটিসফ্যাকশন, সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। তাদের মুখের হাসি একদম, সেটা আমার সারা জীবনের পাওনা। এক্সেলেন্ট, সেটা আমি সবসময় চেরিশ করি। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে, একটা ছোট্ট গল্প বলে দ্বিতীয়ার্ধের চলে যাব আমরা। একজন রাজা, অত্যন্ত সুপ্রশাসক, সকালবেলা ফ্রুটস খান এবং তার যে যে বেয়ার আসে রোজ দিন ফ্রুটস এনে দেয়। তো রোজ দিন নানান গাছের এবং ফ্রুটস খান এবং নানান অনেক কিছু, আম, কলা, আঙুর, নারকোল সব এনে দেন, রোজ দিন খায়। একদিন ওর কি মনে হলো, মানে ইনসাইড কল থেকে ও 3টে ফ্রুট নিয়ে রওনা হলো। একটা হচ্ছে নারকোল, একটা হচ্ছে আম, আর হচ্ছে আঙুর। যেতে যেতে হঠাৎ মনে হলো যে আজকে ওনাকে প্রত্যেকদিন তো বিভিন্ন রকমের ফল দিয়ে, আজকে শুধু আঙুরই দেবো। ইট ওয়াজ এ কল ফ্রম ইনসাইড, মানে কেন ওর হলো, ইটস নট লাইক দ্যাট। তো সে আঙুর নিয়ে গেল। রাজা সেদিনকে মন্ত্রীর সাথে কোনো একটা ব্যাপারে খুব মানে ডিফারেন্স হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল, নট ইন দ্য প্রপার মুড। তা নিয়ে যেতে আঙুর দেখে একটা আঙুর খাচ্ছে, একটা আঙুর ফেলে দিচ্ছে, আর যিনি নিয়ে এসছেন তিনি সেটা নিচ্ছেন আর বলছে ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন। আবার করছে না, তো মাঝে খানিকক্ষণ বাদে যে হোয়াটসঅ্যাপ আপনি, আমি আঙুর ফেলে দিচ্ছি আর ধন্যবাদ দিচ্ছে। তখন ওনার ওই যে পেয়াদাকে জিজ্ঞেস করলো যে তুমি এরকম এটা কেন করছো? আমি তো একটা আঙুর ফেলে দিচ্ছি, যে তুমি নিয়ে ভগবানকে ধন্যবাদ, ঈশ্বর ধন্যবাদ করছে। বলছি জানেন তো, আমি আজকে হঠাৎ করে মনে হলো আমি আপনার জন্য আঙুর, আম আর নারকেল আনছিলাম। তাই আপনি যদি আনতাম তাহলে তো একটা আঙুর খেয়ে ফেলে দিলেন, ঠিক আছে, কিন্তু যদি আমটা ফেলে দিতেন, আমের আটিটা ছুঁড়ে মারতেন, যেটা আপনি ছুঁড়ে মারছেন এখন, যদি আপনি নারকেলটা খেতেন তাহলে আমার লেগে যেত। সো আই এম থ্যাঙ্কিং গড যে আমাকে ওনাকে এই চেতনা দেওয়ার জন্য, এবং তার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল। দ্য স্টোরি এন্ডস হিয়ার। মোরাল অফ দ্য স্টোরি, ওই যে বলে না, যদি আমার ইচ্ছে মতো হয় তাহলে ভালো, যদি না ইচ্ছে তো মতো হয় আরো ভালো, তাহলে ভগবানের ইচ্ছে মতো হয়েছে। সো আমি অনেকদিন এই কথাটা বলছি, শ্রীমায়ের বাণী বলছে, গিভ ইয়োরসেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন এন্ড ইউ উইল ফাইন্ড দ্য সলিউশন টু অল ইয়োর প্রবলেম। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। পথে সঙ্গে সুজয়। চলে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 489তম এপিসোড, এবং আজকের এপিসোডে যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, সোশ্যাল ওয়ার্কার এন্ড অ্যাক্টিভিস্ট শ্রী সৌম্য শঙ্কর। সৌম্য, তোমাকে তো লোকে এখন সোশ্যাল ওয়ার্কার হিসেবেই চেনে। তোমার ব্যবসার কথা তো কতজন জানে, আমার খুব সন্দেহ আছে, আমি জানতাম না তোর কথা। এবার তোমাকে জিজ্ঞেস করি যে একটু পার্সোনাল লাইফ সম্বন্ধে। তুমি বলেছো, রেফার করেছো বাবা মা ঠাকুরদা and your family রে, যে যার সূত্রে তোমার সাথে মানে I got instantly hooked to you, সে একটু ফ্যামিলির কথা বলো, so that your near and dear ones. আমার প্রপিতামহ হচ্ছেন শ্রীযুক্ত রাজশেখর বসু, পরশুরাম, আর ওনাকে মোটামুটি সব বাঙালি চেনেন। এক্স্যাক্টলি, সেটাই আমি উনি বিংশ শতাব্দীর ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যারিস্ট এখনো অব্দি কনসিডার করা হয়। এছাড়া উনি একজন কেমিস্ট ছিলেন, বেঙ্গল কেমিক্যালে উনি ম্যানেজারের পদে যুক্ত হন, পরে সেখান থেকে পরিচালক পদে উন্নত হন। তাছাড়া উনি বিপ্লবীও ছিলেন। উনি বিখ্যাত আলিপুর বোমা মামলার যে বোম বা বোমের মশলা, সেইগুলো উনি তৈরি করেছিলেন, আর যেটা সমেত অরবিন্দ ঘোষ ধরা পড়ে মুরারিপুকুর থেকে। তাছাড়া অনুশীলন সমিতি ও যুগান্তরকে উনি পুরোপুরি ফান্ডিং করতেন ফাইন্যান্সিয়ালি, কেমিক্যালস দিয়ে, বোম দিয়ে, কখনো কখনো বন্দুক কিনে দিতেন, আরো দরকারি সামগ্রী কিনে দিতেন। তো ওনার অবদান বাংলা বা ভারতের প্রতি প্রচুর। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষায় ওনার অবদানের কোনো শেষ নেই। আমাদের 1935-36 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের রিকোয়েস্টে তৎকালীন ব্রিটিশ সরকার ক্যালকাটা ইউনিভার্সিটিকে আদেশ দেয় একটি কমিটি গঠন করতে, যেটা বাংলা ভাষা সংস্কার করবে। তখন প্রয়োজন বোধ হয়েছিল সবার। সেই কমিটি, তখন তৎকালীন ভাইস চ্যান্সেলর ছিলেন
ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। তো উনি সেই কমিটি গঠন করেন। কমিটিতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ছিলেন, আচ্ছা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আচ্ছা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, Goosebumps দিচ্ছে আমার। সৈয়দ মুস্তাবা আলী, ওনারা সব কমিটিতে ছিলেন। আর সেই কমিটির পরিচালক বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাজশেখর বসু। ও excellent. আর উনি যে গাইডলাইন্স বেঁধে দিয়েছিলেন, যেভাবে উনি পরিচালনা করেছিলেন, সেই মেনে এখনো বাংলা ভাষা পড়ানো হয়। আর তাছাড়া ঠিক সেই সময় উনি একটি বাংলা ডিকশনারি লেখেন যার নাম চলন্তিকা। হ্যাঁ, হ্যাঁ। আর সেটা- সবাই বাঙালি চলন্তিকা জানেন আমার তো মনে হয় না। সেটা প্রথম বাংলা ডিকশনারি ইতিহাসের। তার আগে কোনো বাংলা ডিকশনারি ছিল না, যেটা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর কমেন্ট করেছিলেন, অ্যাট লাস্ট বেঙ্গলি গেটস দেয়ার ডিকশনারি, ওন ডিকশনারি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের উনি খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রবাবলি হয়তো উনি একমাত্র লোক যার নামে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন। শ্রীযুক্ত রাজশেখর বসু বন্ধু বরেশু কবিতাটির নাম। আর ওনার খাপছাড়া বলে যে সংগ্রহ আছে তাতে প্রকাশিত। তো এইটা তো আছেই। তাছাড়া রাজশেখর বসুর ছোট ভাই আমার আর এক প্রপিতামহ, ওনার নাম হচ্ছে আচার্য ডক্টর গিরীন্দ্র শেখর বসু। উনি ভারত তথা এশিয়ার প্রথম মনোবৈজ্ঞানিক, যিনি সিগমেন্ড ফ্রয়েডের সঙ্গে 20 বছর করেসপন্ডেন্স চালিয়েছিলেন। অ্যান্ড সেটা খুব বিখ্যাত ভাবে মানে নামে পরিচিত, পোস্ট ফ্রয়েড করেসপন্ডেন্স। মানে পরশুরাম আপনার তোমার মানে দাদু ছিলেন? হ্যাঁ, প্রপিতামহ দুজনেই। প্রপিতামহ গিরীন্দ্র শেখর বোস, রাজশেখর বোস দুজনেই প্রপিতামহ, মানে ঠাকুরদার বাবা। একদম ওইদিকে। তো সেই জায়গা থেকে ঠাকুরদার কাকামশাই ছিলেন গিরীন্দ্র শেখর বসু। গিরীন্দ্র শেখর বসু খালি মানে ভারতে প্রচুর কাজ করেছেন মনোরোগের ওপর। উনি ভারতবর্ষে সাইকিয়াট্রিস্ট ছিলেন না সাইকোলজিস্ট ছিলেন? সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোঅ্যানালিস্ট। ওকে, এক্সেলেন্ট। অ্যান্ড স্টুডেন্ট কাউন্সিলিং ও উনি শুরু করেন। যারা স্পেশালি ডিসেবলড চাইল্ড তাদের জন্য বোধিপীঠ, বোধায়ন শুরু করেছিলেন। তারপর লুম্বিনী পার্ক মানসিক হাসপাতাল ওনারই তৈরি। আচ্ছা। রাজশেখর বসু জমিটি দান করেছিলেন। এছাড়া ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি, মানে ভারতীয় মনোসমীক্ষা সমিতি, তারও উনি ফাউন্ডার অ্যান্ড ফার্স্ট প্রেসিডেন্ট। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে সেই সময় পরিচিত ছিল কারমাইকেল মেডিকেল কলেজ, এখন নাম হয়েছে আরজি কর মেডিকেল কলেজ। আরজি কর মেডিকেল কলেজে উনি প্রথমে মেডিকেল কলেজ স্ট্রিটে অ্যাপ্লাই করেন সাইকিয়াট্রিক ওপিডি শুরু করার জন্য, কিন্তু ব্রিটিশ সরকার সেটাতে সহমতি জানান। পরে উনি কারমাইকেল মেডিকেল কলেজে অনুমতির জন্য আবেদন জানান, সেখানে সেটা মঞ্জুর হয়। সেখানে উনি প্রথম সাইকিয়াট্রিক ওপিডি তৈরি করেন। সেইটা হচ্ছে খালি ভারতবর্ষ না, এশিয়ার প্রথম সাইকিয়াট্রিক ওপিডি। সেটা এখনো অব্দি একটি মাইলস্টোন হয়ে আছে। এবার যদি ঠাকুরদা হচ্ছেন আমার ঠাকুরদারও সাইকিয়াট্রিস্ট ছিলেন। ঠাকুরদা নিজের কাকার প্রফেশন ইনহেরিট করেছিলেন, উনিও সাইকিয়াট্রিস্ট, সাইকোঅ্যানালিস্ট। বাবা? আমার বাবা ছিলেন বিজনেসম্যান। আচ্ছা, তুমি কি বাবার বিজনেসটা ইনহেরিট করেছো? কিছুটা, প্লাস আরো আমি নিজে। মা কি করতেন? মা হাউসওয়াইফ, হোমমেকার বলতে পারেন। তুমি বিয়ে করনি? আমি প্রথমে আমার বিয়ে হয়েছে, সেটা ডিভোর্স হয়ে গেছে, তারপরে আর এখন। আচ্ছা, মানে এটা খুব পার্সোনাল প্রশ্ন, কিন্তু মানে the journey you have done, you are supposed to মানে married, তো সেটা প্রথম স্ত্রী বাঙালি ছিল, কোনো কারণে নো ইস্যুস, আই ওন্ট গো ইনটু। এবার বলি যে আমরা যতই বলি, যে যতই হাসি মুখ দেখায়, আমাদের ফেসবুকে যদি মানে মজা করে বলি, যদি দেখায় পিজা খাচ্ছে, বাড়িতে রুটি খাচ্ছে, তো আমরা যতই হাসি মুখ দেখে, সবার জীবনে একটা স্ট্রাগল থাকে। একটা যেই একটা মানে জয়ের পথে যার সুদেশ হয়তো কিছু অ্যাচিভ করেছে বলে এসছে, এবং যেই অ্যাচিভ করুক না করুক, সবার জীবনেই মানে একটা স্ট্রাগল থাকে, এবং তার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মি টাইম দরকার, যেটা আমরা বলি হবিস। কোন কি হবি করছো? এইটাও আবার ওই বলছি যে শর্টসের মধ্যে, যে আমি ছোটবেলা থেকে আমার একটি প্রধান হবি ছিল হচ্ছে গাছ লাগানো। আমার বাড়িতে প্রচুর পেটস ছিল। আচ্ছা, তো তাদের সঙ্গে আমি খুব সময় কাটাতে ভালোবাসতাম। প্রচুর গাছপালা ছিল। আমার ঠাকুরদা থেকে ওটা আমার পাওয়া। আর একটা জিনিস যেটা আমার খুব মানে প্রচন্ড ভালো লাগতো, সেটা হচ্ছে দাবা খেলা। ও আচ্ছা, এক্সেলেন্ট। এইগুলো মানে দিস ইজ সামথিং দ্যাট ওয়ান শুড নো, যে in order to মানে keep yourself strong, keep yourself motivated for your passion, me time কিন্তু দরকার। প্যাশনের মধ্যেও কিন্তু me time বলে, if you love the work you do, you are done, means you are sure to success, কিন্তু তার মধ্যে একটা me time দরকার, which will maybe other than your passion. এবার বলি যে সমাজ সংস্কার মানে সমাজের জন্য তো কাজ করবে, what is, আগে বলতাম কি যে coming 5 years এ কি করবে, মানে কি আপনার প্ল্যান, কিন্তু এখন আর বলি না, with AI
things are changing every day. Very So fast. আমার প্রশ্ন, what is your plan in coming days? আমি আর মানে কামিং আওয়ার্স জিজ্ঞেস করছি না এখন। আমার যেটা সামনে দুটো বড় উদ্যোগ আমি নিতে চলেছি। একটা হচ্ছে যে সুন্দরবন অঞ্চলে প্রচুর জায়গা আছে যেখানে খালি হয়ে গেছে, ডিফরেস্টেশন হয়েছে, ম্যানগ্রোভস দেখা যাচ্ছে না। তো আমরা খুব শীঘ্রই একটা ম্যানগ্রোভস প্লান্টেশন ড্রাইভ নিতে চলেছি, যেখানে আমরা প্রায় 1000 ম্যানগ্রোভস করব, যাতে অবশ্যই প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। দ্বিতীয়ত প্রচুর কোর এরিয়াস আছে সুন্দরবনে যেখানে চট করে ভেহিকলস পৌঁছতে পারে না, ওখানে কারোর স্ট্রোক হলো বা কারোর প্রসব বেদনা উঠলো, তারা মেনল্যান্ডে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে নেয় উইদাউট মেডিকেশন। তো সেই জন্য সরকার মাঝখানে একটু শুরু করেছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বাট সেটা সামহাউ দ্যাট ডাজন্ট ওয়ার্ক। সেটা বেশ লার্জ স্কেলে করেছিল, কিন্তু আমরা অতটা লার্জ স্কেলে পারবো না। একটা ছোটভাবে আমি একটা ওই নৌকার মধ্যে মোবাইল অ্যাম্বুলেন্স মতো করব, যাতে এখানে তো বেশিরভাগই ওয়াটার বডি, তো ওখানে গিয়ে গিয়ে আইল্যান্ডস গুলোতে পৌঁছে যাতে সেখানে যদি সেই মোবাইল এটা একদম থ্রু ওয়াটারওয়ে ইনস্ট্যান্ট সাপোর্ট, যেটা মেডিকেল at least মানে ইনিশিয়াল সাপোর্ট আর কি, যাতে তারা সার্ভাইভ করতে পারে টু দা মানে টিল দ্যাট টাইম দে আর ব্রট ইনটু দ্য মেইনল্যান্ড। একদম। এবার বলি তুমি অনেকগুলো, ইউ আর কনভেনর গ্লোবাল পিস, জেনারেল সেক্রেটারি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, কোঅর্ডিনেটর ফর গান্ধী board member, and you're the first Bengali to receive the prestigious Mahatma Gandhi Rashtriya Seva Puraskar. How does award motivate you মানে the social worker? অবশ্যই ভালো লাগে, কৃতিত্ব মানে কারুর কোথাও থেকে একটা ভালো সম্মান পেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। কিন্তু সোশ্যাল ওয়ার্কের ফিল্ডে রেকগনিশন খুব তাড়াতাড়ি আসে না। খুব খাটার পর একটা জায়গায় পৌঁছানোর পর যখন কিছু, you do not work for award, you work because you love it. I never you got it, you are happy. আমি সেটা পোস্টও করি না, আপনি একটু আগে বললেন। না তুমি এর পোস্ট করো না, ইনফ্যাক্ট তোমার এটা যে তোমার রাজশেখর বসুর যে প্রপোজ তোমার, সেটাও আমি অনেক পরে জেনেছি, সেটাও তুমি খুব একটা প্রমোট করো না। তাহলে সেটা করলে হয়তো মানে ইট মে হ্যাড বিন ইজিয়ার ফর ইউ টু ডু দ্য সোশ্যাল ওয়ার্ক, কিন্তু লোকের জানা উচিত। তার কারণ হচ্ছে যে ইউ আর ডুইং জব ফর দি সোসাইটি, এন্ড দ্য সোসাইটিটা লিগেসি, ফ্যামিলি লিগেসি অ্যাকাউন্টস। এবার বলি যে আমি প্রথম সপ্তাহ থেকে, আমি এটা তো 489 প্রথম সপ্তাহ শুরু করি 2 জুলাই 2016-তে। প্রথম আমার গেস্ট অতিথি ছিলেন বন্ধন ব্যাংকের ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষ মহাশয়, এবং প্রথম সপ্তাহ থেকে আমি বলি যে আমি সোনার বাংলা করার একজন সৈনিক, এবং সোনার বাংলা তো শুধু রাজনৈতিক দল নেতা নেত্রী করেন না, তো এবং আমি সৈনিক হতে চাই। তো তোমার কি মনে হয় যে সোনার বাংলা করার দিকে ঠিক এগোচ্ছে? না, এখনো অবধি সেই পদক্ষেপ নেওয়া হয়নি ঠিকঠাক। আর আমরা রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা জানি না এখানে বলা উচিত হচ্ছে কি হচ্ছে না, আমাদের রাজ্যে বেকারের সংখ্যা এত বাড়ছে যে সরকারকে বাধ্য হয়ে বেকার ভাতা শুরু করতে হচ্ছে। আমার মনে হয় বেকার ভাতা শুরু করাটি উচিত নয়, কারণ এটা সমাজের মেরুদণ্ড ভেঙে দেবে। লোকে যদি বাড়ি বসে কিছু না করে টাকা পায়, রোজগার করতে পারে, তাদের কাজ করার স্পৃহাটাই শেষ হয়ে যাবে। তাতে হয়তো আমাদের আগামী যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদি আমার অতিথি মানে আই ডু নট ফুললি এগ্রি টু দ্য আইডিয়া, তার কারণ 1,500 টাকা আজকাল মেরুদণ্ড ভাঙার মতো টাকা হয় না, এক নম্বর, এবং ডেফিনেটলি এমপ্লয়মেন্ট অপরচুনিটি আরো বাড়াতে হবে। সেই বাড়ানোর দরকার মানে কিন্তু দায় কিন্তু শুধু মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রী না, অবশ্যই সোনার বাংলা গড়বে আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি, সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি, সোনার বাংলা। আমার একদম শেষ প্রশ্ন, তুমি যদি আমার এপিসোডস গুলো দেখো, প্রত্যেক এপিসোডে 7 রুলস অফ সাকসেস, যেমন আজকেও বললাম, কোনোদিনটা কপি পেস্ট নয়, এবং কোনোটা শুধু আমার না, ডেফিনেটলি আই বিলিভ ইন মেনি অফ দেম, যে মানে আমরা ইন্টারনেট স্কাউট করে এআই থেকে নিয়ে যে কোথায় কি কি হতে পারে, উইচ ওয়ার্ডস ক্যান হ্যামার, সেটা করে প্রত্যেকদিন। তার কারণ আমি প্রথমেই বলেছি প্রোগ্রামের শুরুতে, ইফ ইউ কিপ অন হ্যামারিং অন দ্য সেম টু, একটা ডেন্ট হবে। অবশ্যই 9.5 বছর ধরে এই প্রোগ্রাম করছি, কোটি কোটি লোক দেখেছে, এগুলো 1%ও যদি মোটিভেটেড হয় আর ইন্সপায়ার্ড ফ্রম মাই স্টেটমেন্টস, মাই ওয়ার্ক ইজ ডান। 3 জয়ের পথে সঙ্গে সূচে তার অতিথি নির্বাচন করে সাফল্যের নিরিখে। আমার শেষ প্রশ্ন ফর মাই ভিউয়ার্স, তুমি জানো যে আমার প্রচুর স্টুডেন্ট ফলোয়ার্স, তাছাড়া এখন 8 থেকে 80 সবাই এত বছর ধরে দেখতে শুরু করেছে। ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স, আমার শেষ প্রশ্ন। স্পেশালি ছাত্র সমাজের উদ্দেশ্যে বলবো, স্বামী বিবেকানন্দ পড়ো। ওনাকে যদি জানতে পারো, ওনাকে যদি বুঝতে পারো, তাহলে তোমার অর্ধেক ভারতবর্ষের যে সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক্যাল স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার সব বোঝা হয়ে যাবে। অ্যান্ড অবশ্যই তার সঙ্গে মনীষী যত, আর আমাদের দেশ তো মনীষীদের দেশ, প্রচুর মনীষী এসেছেন, আরো হয়তো আগামী দিনে আসবেন।
তাদের জীবনী পড়ো, তাদের থেকে প্রেরণা নাও, নিজে সৎ পথে থাকো, এগো, দেশের সেবা করো, মাতৃভূমির সেবা করো, আর বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাও, সংকীর্ণ না করে মন। খুব মানে মানে খুব অনেক বড় কথা, অনেক সিম্পল করে বললো। অনুধাবন করতে একটু সময় লাগবে, একটা শোনা আর শুনে আত্মস্থ করা, যদি আত্মস্থ করতে পারো, সাকসেস ইজ ফর ইয়ার্স। চলে যাচ্ছে একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়া পালা, ধন্যবাদ দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটেলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রেট অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট শাহ কারুক্ষীর অ্যাডভার্টাইজিং, হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে বছরের পর বছর জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। ধন্যবাদ দেবো সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, ডিরেক্টর অফ রেজনয় গ্রুপ, যারা অনেক বছর ধরে আমার ডিজিটাল প্রমোশনিং করে। ধন্যবাদ দেবো দেব সেন, প্রথম মধ্যে এবং শেষে যে গানটা শুনি সে অসম্ভব ভালো গানটা গেয়েছেন এবং 315তম এপিসোডে এসেছিলেন। ধন্যবাদ দেবো দেব সেন, অ্যাকচুয়ালি ইজ দ্য ডিরেক্টর অফ দ্য গান। আর রাঘব চট্টোপাধ্যায়, দেব সেনের ছিল 240তম এপিসোডে। ধন্যবাদ দেবো রাঘব চট্টোপাধ্যায়, এই গানটা অসম্ভব ভালো গেয়েছেন, 315তম এপিসোডে আসেন। ধন্যবাদ দেবো ডিরেক্টরস এন্ড ট্রাস্টিজ অফ সেবাব্রত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমাদের সঙ্গে ছিলেন। এবং ধন্যবাদ দেবো আপনাদের, যারা মাসের পর মাস, বছরের পর বছর আমার সাথে থেকে, কখনো আমার অফিসে এসে, কোন রাস্তায় ঘাটে, সোশ্যাল মিডিয়া আমাকে ভালো কথা বলে আমাকে উজ্জীবিত করেছেন। আর কি কনসিং মোটিভেটার গেটস মোটিভেশন। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলে যাবো একটা শায়রি, একটা হিন্দি শায়রি বলতে খুব ভালো লাগে। কিছু এত সপ্তাহ বলতে কিছু কিছু মুখস্থ হয়ে যায়, সেগুলো আমার মোটিভেশনাল টক নিয়ে আমি সবসময় ইউজ করি। আজকে ছোট্ট বাট পাওয়ারফুল। अंधेरे से लड़ना सीख लो, अंधेरों से लड़ना सीख लो, रोशनी खुद रास्ता दिख जाएगा, रोशनी खुद रास्ता दिखा देगी। अंधेरों से लड़ना सीखो, रोशनी खुद रास्ता दिखा देगी। जो खुद पर भरोसा रखे, जो खुद पर भरोसा रखे, किस्मत भी उसका साथ दे देगी। जो खुद पर भरोसा रखे, किस्मत भी उसका साथ दे देगी, किस्मत भी उसका साथ दे देगी, किस्मत भी उसका साथ देगी। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়।